নমস্কার সবাইকে। আর মহারাজকে প্রণাম। আমাদের বাংলা আবার একটি সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন। আমরা বাংলার ঐতিহ্য, ইতিহাস, সাহিত্য, শিল্প এই সমস্ত ব্যাপারে আলোচনা করি। আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে। স্বামীজির আগামী জেনারেশন, আগামী প্রজন্মের কাছে স্বামীজির বাণী, স্বামীজির কাজ কতখানি রেলেভেন্ট, এবং আমরা ওর কাছ থেকে আর কি কি মেসেজ নিয়ে চলতে পারবো, সামনের পথ এগোতে পারবো, সেটা নিয়ে আলোচনা করব। স্বামী ঈশাত্মানন্দ মহারাজ, উনি এখন সুদূর শিকাগোতে আছেন, যেখানে স্বামী বিবেকানন্দ 1893 সালে বিশ্ব জয় করে গেছেন ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে। এবং সেখান থেকে আমাদের খুবই সৌভাগ্য, আমাদের পূজ্য স্বামীজি ঈশাত্মানন্দ মহারাজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গেলেই এটা খুব সুন্দর লাগে বলতে। তার কারণ এমন একটি ব্যক্তিত্ব যিনি চেয়েছিলেন ধ্যানের গভীরে ডুবে থাকতে, অথচ তার গুরুর আদেশে তাকে সেখান থেকে বেরিয়ে এসে সমস্ত মানুষকে দিশা দেখাবার জন্যে বিশ্বময় তাকে ঘুরতে হয়। তো স্বামীজি সম্পর্কে একটা খুব সুন্দর প্রণাম মন্ত্র আছে, নম শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। তাপ হরণ করেন যিনি, দুঃখ দূর করেন যিনি, তিনি কি না জ্যোতিদের মধ্যে রাজা। যতি মানে হচ্ছে সন্ন্যাসী। আমরা ওই যে জ্যোতি চিহ্ন বলি, যেটা থেমে যায়, শেষ হয়ে যায়, স্টপ যাকে বলা হয়, তারা হচ্ছে সন্ন্যাসী। এই সন্ন্যাসীদের আর জন্ম হবে না বলে সেটা তারা থেমে যায়, তাই তাদের মধ্যে তিনি হচ্ছেন রাজা, রাজা স্বরূপ। এই সন্ন্যাসী কিরকম, যে এই জগতের কোনো কিছুতে যার মন নেই, সমস্ত কিছু সে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে এবং সে সবসময় রয়েছে একটা নিজে আত্মবিভোর হয়ে। অথচ দেখা যাচ্ছে এই সন্ন্যাসী তিনি জগৎময় মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। তিনি চেয়েছিলেন, যখন তাকে তার গুরু বলেন, তো তুই কি চাস, ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন প্রশ্ন করেন সেই যুবক নরেন্দ্রনাথকে, স্বাভাবিকভাবেই তিনি বলেছিলেন, যেটা আমাদের পরম্পরা, যে আমি ধ্যানের গভীরের মধ্যে ডুবে থাকতে চাই। অদ্ভুত ব্যাপার, ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব রেগে গেলেন এবং ওকে বকাবকি করলেন। ছি ছি, আমি ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষের মতো হবি এবং তোর ছায়াতে কত লোক আসবে, তারা শান্তি পাবে, তুই শুধু নিজের স্বার্থ চিন্তা করলি, শুধু মুক্তি, ও তো খুবই ছোট কথা। ভেবে দেখুন, মুক্তি সেটা কত বড় একটা শব্দ, এবং সেই পাওয়ার জন্য সমস্ত তপস্বীরা তপস্যা করছেন। আর সেইটির জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, না, ওটা নয়, তোমাকে বটবৃক্ষের মতো হতে হবে, যার ছায়ায় সবাই শান্তি লাভ করবে। তা বিবেকানন্দ সত্যি সত্যি সেই বটবৃক্ষের মতো হলেন। কেমন করে তিনি শান্তি দিলেন, যখন আমরা দেখি সেই ভারতবর্ষের ছবিটা একটু মনে রাখতে হবে। 1100 শতক থেকে, প্রায় 1100 শতক থেকেই তারপরে এলো সে 1900 শতক পর্যন্ত এই বিভিন্ন রকমের শাসনের মধ্যে থাকতে হলো ভারতবর্ষকে। তার স্বকীয়তা হারিয়ে ফেলল, নিজস্বতা হারিয়ে ফেলল। আর সব থেকে বড় ক্ষতি হয়ে গেল যখন সে নিজের উপর আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলল। কিচ্ছু আমি পারবো না। আর বিশেষ করে ওই বিদেশিরা, যে ব্রিটিশের যারা শাসন করতেন, তারা শাসন করতেন কি করে ভারতবর্ষকে? ভারতবর্ষের মধ্যে শিক্ষাটা এমনভাবে দিলেন যাতে তাদের নিজেদের প্রতি একটা ঘৃণা এসে যায়, সবকিছু খারাপ, সবকিছু খারাপ, বিদেশি যা কিছু সব ভালো, এরকম ভাবে তাদের মধ্যে দেওয়া হলো। আর যখনই একটা মানুষ তার নিজের রুট থেকে উঠে যায়, আপরুটেড হয়ে যায়, যখনই তার নিজের গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে শক্তিহীন হয়ে যায়। তো ওরা খুব চালাকি করে তথাকথিত শিক্ষার মধ্যে দিয়ে আমাদের মনের মধ্যে এইটি ঢুকিয়ে দিয়েছিল যে আমাদের কোনো কিছু ভালো নেই।
তো বিবেকানন্দ প্রথম যেটা কন্ট্রিবিউশন সেটা হচ্ছে আবার নতুন করে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনা। উনি বারবার বলেছেন যে ওরে তোরা নেই নেই করে কি নেই হয়ে যাবি। বিবেকানন্দের যে বেদান্ত, যেই বেদান্ত শুধু সন্ন্যাসীরা তারা অভ্যাস করতেন, কেন আমি সেই দেবতা, এই কথা সাধারণ মানুষের মধ্যে প্রচারিত হলে ক্ষতি হয়ে যেতে পারে, এই কারণে প্রচার করা হতো না। কারণ ওদের তো সাধনা নেই, সাধনা না থাকলে আমি সেই ভগবান এ কথা বললেই অহংকার এসে যায়, অথচ অহংকারের লেশ থাকলে ভগবান লাভ করা যায় না। তো তাহলে স্বামী বিবেকানন্দ বললেন বনের বেদান্তকে তিনি ঘরেতে নিয়ে এলেন। কিভাবে? আত্মবিশ্বাস। তো বেদান্ত আমাদেরকে আত্মবিশ্বাস দেয়। উনি একটা জায়গায় বলছেন, দ্য মোর আই গ্রো, দ্য মোর ইট সিমস টু মি দ্যাট এভরিথিং লাইজ ইন ম্যানলিনেস। হোয়াট ইজ দিস ম্যানলিনেস? ওই ম্যানলিনেসটা কাকে বলে? যে পুরুষের শক্তি না, এটা হচ্ছে আত্মবিশ্বাস। নারী পুরুষের ব্যাপার নয়, আত্মবিশ্বাস, আমিও পারবো। তিনি নচিকেতার মতো হতে বলছেন। তা বিবেকানন্দের কন্ট্রিবিউশনটা কি? ভারতবর্ষকে বিশেষ করে আত্মবিশ্বাস। পারবো পারবো, নিশ্চয়ই পারবো। আত্মবিশ্বাস। এই নচিকেতার গল্প বলতে গিয়ে বলছেন যে এক নচিকেতা কিরকম ভাবে আত্মবিশ্বাসী ছিলেন। যখন তার বাবা বললেন যে তুই যমের কাছে যা, নচিকেতা তখন মনে মনে ভাবছেন বহুনামেমি প্রথম, বহুনামেমি মধ্যম, কিংচিৎ যমশ্চ কর্তব্যম। আমাকে বাবা মৃত্যুর কাছে যেন যেতে বললেন। আমি বহুদের মধ্যে প্রথম, বহুর মধ্যে দ্বিতীয়, কিন্তু কখনোই আমি একেবারে খারাপ তা তো নই। এই হচ্ছে আত্মবিশ্বাস। অহংকার নয়, আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাসী আমিও পারবো, চালাকির দ্বারা না, কঠিন পরিশ্রমের দ্বারা আমি করব। আমরা চালাকি কেন করি? তার কারণও হচ্ছে পরাধীনতা। এই পরাধীন মানুষ সে অন্যকে সবসময় সহ্য করতে পারে না। আমাদের এই পরাধীনতার থেকে বেরিয়ে স্বাধীন হতে হবে। কেউ একটু কিছু ভালো করছে দেখলেই আমরা খুব ঈর্ষায় জ্বলে যাই। কেন? আমি আমার মতো করছি, আমার যতটুকু ক্ষমতা, আমার যতটুকু বুদ্ধি, তার মধ্যে দিয়ে আমি এইটা ঠিকই করেছি। যখনই পরাধীন মানুষ হয় সে সবসময় নিজের দিকে, আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের বর্তমান সমাজে যে শাসন ব্যবস্থা, মানে যারাই শাসন করছেন প্রথমে নিজেরটা সবসময় তারা নিচ্ছেন, তারপরে তার নিজের দল, তার কাছাকাছি যারা, তারপরে তারা জগতের জন্য ভাববেন, মানুষের জন্য ভাববেন। কেন এরকম হয়? তার কারণ হচ্ছে আমরা আগে কিছু পাইনি, তো যেটা পেয়েছি প্রয়োজন না থাকলেও ওটাও টেনে নিয়ে এসে রেখে দেবার চেষ্টা করি। এগুলো সমস্ত পরাধীনতার ছাপ। স্বামীজি বলছেন স্বাধীনতার কথা। উনি বলছেন ফ্রিডম ফ্রিডম ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। ফ্রিডমটা না থাকলে, স্বাধীনতা না থাকলে, চিন্তাতে, ব্যবহারে, কাজে কর্মে স্বাধীন যদি সে না হতে পারে, সে কখনো উঁচুতে উঠতে পারে না। স্বামীজি আর একটা কথা বলছেন, যেটা জগতে সব সময় দাতার আসন গ্রহণ করিবে। কত বড় কথা! আমরা সবাই ভিখারির মতো হাত পেতে বসে আছি, যে যেখানে যা দিচ্ছে দৌড়ে দৌড়ে গিয়ে এমনি। কেউ যদি একটু ফ্রিতে কিছু দিল, দরকার নেই, তুই ফ্রিতে দিচ্ছে, লাফিয়ে লাফিয়ে গিয়ে সেটা নিয়ে এলাম। কি লজ্জা, কি লজ্জা! কেন নেব? আমার কি সেই সম্মানটা নেই? আমার খুব লজ্জা করে যে বিবেকানন্দের ভারতবর্ষে যখন ওই তথাকথিত নেতারা বলেন 1 টাকায় চাল দেব, 2 টাকায় তোমায় এই দেবো, আর আমরা সবাই লাফাচ্ছি, ও তাকে ভোট দেবো। এ কি কথা? দেশটা আমাদের, আমি কয়েকটা লোককে নিযুক্ত করছি আমার দেশটাকে দেখাশুনো করবে বলে। সে আমাকে, আমি তো মালিক, আর যাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি কাজ করবার জন্যে, আমার দেশটা দেখাশুনো করবার জন্যে, সে বলছে কিনা তোমাকে আমি এই দেবো, তোমাকে সেই দেবো। এটা তো অপমান। কিন্তু ওই বুদ্ধিটা আমাদের আসেনি। কেউ কিছু দেব বললেই আমরা ভীষণ খুশি হয়ে যাই, কখনো ভাবি যে না, আমি নেব না, আমি দেবো। বিবেকানন্দ ওই স্বাধীনতা চাইছেন, বিবেকানন্দ ওই আত্মবিশ্বাসটা চাইছেন। তা স্বাধীনতা মানে সম্পূর্ণ আত্মবিশ্বাস। আমি অন্যকে
ঠকাবো, অন্যের মাথার উপরে যাব, আমার আত্মীয় বন্ধু শুধু থাকবে আর কেউ থাকবে না, এগুলো সব পরাধীনতার লক্ষণ, ইনফিরিয়রিটির লক্ষণ। যাদের আত্মবিশ্বাস নেই তারা এরকম করতে থাকে, সবাই সব সময় অন্যকে তারা নিন্দামন্দ করবে, এই করবে, আর সমস্ত কিছু জানবেন দুর্বলতার লক্ষণ, মৃত্যুর লক্ষণ। বিবেকানন্দ বলছেন দুর্বলতা হচ্ছে মৃত্যুর লক্ষণ। বিবেকানন্দ হচ্ছে জীবন, বিবেকানন্দ হচ্ছে শক্তি, বিবেকানন্দ হচ্ছে আত্মবিশ্বাস। বিবেকানন্দ সমস্ত কিছু নিয়ে একটা অত্যন্ত জ্বলন্ত একটা জীবন, যার থেকে, যার মধ্যে প্রাণ আছে, আত্মবিশ্বাস আছে, যে শুধু মানুষ না, যে দেবতা হতে চায়, সেই বিবেকানন্দকে পুজো করবে, তাকেই বিবেকানন্দ তারই আদর্শ হতে পারে। তো সেই জন্যে আপনারা যখন বলছেন আগামী দিনের জন্যে, বর্তমান এবং আগামী, বিবেকানন্দ ছাড়া গতি নেই। যদি আমরা কোনো ক্রমে জীবনযাপন করতে চাই, অন্যকে ঠকিয়ে কিছু পয়সা নিলাম, তারপরে অন্য থেকে একটু বেশি করলাম, সামান্য একটা গাড়ি একটা বাড়ি করে খুব গর্ব করে একটা বউ ছেলে মেয়ে নিয়ে জীবন কাটালাম, ওটা বিবেকানন্দের জন্য, ওটা করুন, নিজেরা করুন। কিন্তু যদি সত্যি সত্যি বিবেকানন্দের জন্য ভাবতে হয়, তাহলে জানতে হবে সেই মানুষটা হচ্ছে একদম স্বাধীন মানুষ। সেই মানুষটা নিজের চিন্তায়, নিজের কর্মশক্তিতে আত্মবিশ্বাসী। সে কখনো অন্যের উপরে নির্ভর করে না। ও একটা ডাক্তার হয়েছে, আমি ড্রাইভার হয়েছি, আমি সব সময় মাথা নিচু করে কেন থাকবো? আমি আমার কাজ করি। বিবেকানন্দের কথা আবার, বিবেকানন্দ বলছেন ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। জানেন বন্ধুরা, যদি আমরা সত্যি বিবেকানন্দকে জানতে পারতাম, বুঝতে পারতাম, তাকে নিয়ে জীবনযাপন করতে পারতাম, এর মতো আনন্দ আর নেই। বিবেকানন্দ বলছেন ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। এ কিং ক্যান রুল দ্য কান্ট্রি, এ কবলার ক্যান মেন্ড এ শু। ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। যে মুচি, সে জুতো সেলাই করতে পারে, রাজত্ব হয়তো চালাতে পারবে না, অত অ্যাডমিনিস্ট্রেটিভ জ্ঞান তার নেই। আর রাজা, শাসক, সে রাজত্বটা চালাতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন ভালো জানে, কিন্তু সে কি জুতো তৈরি করতে পারে? ওর জায়গায় বড়, আমি আমার জায়গায়। এইটা যেদিন আমাদের সমাজে আসবে, সেদিন জানবেন আমরা ঠিক ঠিক স্বাধীন হয়েছি। এই হচ্ছে স্বাধীনতার লক্ষণ। নইলে সব সময় আমরা ওই মাথা নিচু করে কেন থাকবো? কেন অন্যের ওপর নির্ভর করব? জানেন, এদেশে আসার আগে, আজ প্রায় 12 বছর আগে, আমি যখন ইন্ডিয়া থেকে বিভিন্ন তীর্থক্ষেত্রগুলোতে দর্শন করে প্রণাম করে আসবো, তখন আমি কাশিতে গিয়েছিলাম। গিয়ে গঙ্গা স্নান করে যখন উঠলাম, একজন ভক্ত আমাকে 1000 টাকা দিলেন 10 টাকার নোটে। তো আমি ইন্ডিয়ার টাকা নিয়ে কোথায় আসবো? তো আমি দেখলাম অনেকে বসে আছেন, ভিখারি, তারা, ওরা সব ভিক্ষা নিচ্ছেন, সন্ন্যাসীরাও কিছু কিছু আছেন গেরুয়া পরা। তো আমি ওই 10 টাকা 10 টাকা করে সবার হাতে হাতে দিচ্ছি। ওরা লাইন দিয়ে বসেছিলেন, ওরা কিনে হয়তো বসেন, আর লোকেরা তাদেরকে দেয়। তো গঙ্গা স্নান করে আমি ওই টাকাটা দিচ্ছি, হঠাৎ লক্ষ্য করলাম যে একটি ড্রাইভার, একটা ট্যাক্সি ড্রাইভার, সে এসে দাঁড়ালো। তো জানেন তো ওই কাশিতে বড় অনেকগুলো সিঁড়ি থাকে, সিঁড়ির মাথাতে রাস্তাটা শেষ হচ্ছে। ও এসে ট্যাক্সিটা নিয়ে দাঁড়ালো, হয়তো কাউকে নিয়ে এসছে বা নিয়ে যাবে। তারপরে নেমে ও আমাকে লক্ষ্য করলো, আমি ওকে লক্ষ্য করছি। কিন্তু আমাদের দেশে তো ঠিক সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক নয়, একদম চুলগুলো উস্কো খুস্কো, ভালো আঁচড়ায় নিয়ে স্নান করেনি, নোংরা নোংরা। ও টাকা দিচ্ছি দেখে ও দৌড়ে এসে ওই যারা বসে আছেন রাস্তায়, তাদের মধ্যে বসে পড়লো। আমি জিনিসটা চোখে পড়ায় খেয়াল করে আমি যখন টাকা দিতে দিতে ওর কাছে পৌঁছলাম, ওর আগের জনকে দিলাম, ওর পরের জনকে দিলাম, ওকে দিলাম না। তখন আমাকে হিন্দিতে জিজ্ঞেস করছে যে স্বামীজি আমাকে দেবেন না? আমি বললাম, বাবা, তুমি মাথা উঁচু করে বাঁচবার জন্যে একটা শিক্ষা পেয়েছো, ওই যে তুমি যে ট্যাক্সিটা চালাও, ওইটাই তোমার আসল। এই যারা রাস্তায় বসে আছে না, এরা, এর নিচে যাবার আর কোনো উপায় নেই। একবার যদি তুমি হাত পেতেছ, ভিক্ষা নিয়েছ, মনুষ্যত্বের অপমান হয়ে যায়।
একেবারে নিচে পড়ে যায়। ওর থেকে নিচে যাওয়ার আর উপায় নেই বলে ওরা এইখানে রয়েছেন। এরা বড় অসহায়। কিন্তু তুমি তো তা নাও, তুমি তো ট্যাক্সি চালাতে পারো, নিজের শক্তিতে, তোমার নিজের বিদ্যায় তুমি অর্থ উপার্জন করতে পারো। তুমি কেন অন্যের টাকা হাত পেতে নেবে? মাথা উঁচু করে বাঁচো, বরং তুমি এদেরকে সাহায্য করো তোমার উপার্জিত অর্থ থেকে। জানেন, লোকটা উঠে দাঁড়ালো এবং আমাকে খুব ভক্তি করে প্রণাম করে মাথা উঁচু করে চলে গেল। আমার খুব ভালো লাগলো। তো স্বামীজির শিক্ষাটা কি? আত্মবিশ্বাস। আমিও পারবো, আমি কেন হাত ফেলবো, কেন আমি লোক ঠকাবো? ব্যবসার নামে লোক ঠকানো, যেখানে সেখানে যা পারছে লোক ঠকাচ্ছে, কেন? আমার তো অনেক বিদ্যা রয়েছে, কেন আমি পারি না? এখন সামাজিক এই অসুবিধাগুলো কেন আসে না? আমরা বলি যে সরকার ঠিক মতো চলছে না। কারা সরকার? আমাদের দেশে, বিশেষ করে ভারতবর্ষ বা যে কোনো দেশে, সেই দেশের লোকই তো সরকার। সেই তো মন্ত্রী হয়েছে, সেই তো সমস্ত ডিসিশন নিচ্ছে। সে তারা কারা? আমাদেরই বাড়ির, আমারই বাবা, কাকা, মামা, দাদা, আমারই প্রতিবেশী। তারা বিদেশ থেকে আসেননি। ওরা কেন কারা বলেন? কারণ আমরা ভালো হইনি। তো যেমন মানুষ সেরকমই তো রাজা হবে, সেরকমই তো সমস্ত কিছু হবে। আমাদেরকে ভালো হতে হবে। সেই মানুষটাকেই আমরা আমাদের নেতৃত্ব দিতে দেব, যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং যার মধ্যে মনুষ্যত্বের গুণগুলো রয়েছে। বিবেকানন্দ ভারতবর্ষকে পৃথিবীর বুকে ঠিকভাবে প্রচার করলেন। 1893 তিনি প্রবেশ করেছিলেন দ্য শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়নে। তো সেখানে গিয়ে তিনি প্রথম যেটি বলেছিলেন, ধন্যবাদ দিয়ে, আমি সেই দেশ থেকে আসছি যে দেশে এই ঋষিদের দেশ, ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন। এই যে কথাগুলো তিনি বলছেন, ভারতবর্ষের আসল শক্তি হচ্ছে তার আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা মানে কি? আমি তো দেবতা, আমি তো এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমি কেন কাঁদবো? ভেবে দেখুন তো, সবাই যখন বলছে তুমি পাপী পাপী, হাত জোড় করো, এইখানে এসে পড়ে থাকো, এই করো সেই করো, আমি তোমাকে মুক্তি দেবো, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব, সেখানে আমাদের সভ্যতা শেখাচ্ছে যে তুমি হচ্ছ সেই অমৃতস্য পুত্রাহা, তুমি অমৃতের পুত্র, অমৃতের সন্তান। এই যে ট্র্যাডিশন, এটা আমরা ভুলে গেছিলাম। পরাধীন ভারতবর্ষে আমরা ভুলে গেছিলাম। আমরা কেন আমাদের এই জিনিসগুলিকে মানতে পারি না, আইনগুলোকে মানতে পারি না? যখনই আইন হয় তারপরেই সেটা ভাঙবার জন্য এত চেষ্টা করি কেন? তার কারণটা হচ্ছে যে আইনগুলো হতো সেটা আমাদেরকে সাপ্রেস করবার জন্য হতো। এখনো ওই ট্র্যাডিশনালি আমরা করছি। আমরা কেন মিথ্যা ব্যবহার করি? যেটা বলি সেটা আমরা কখনো করি না, যেটা করব সেটা মনের মধ্যে রেখে দিক। তার কারণ হচ্ছে আমাদের যারা শাসন করতেন ওদেরকে আমরা ভয় পেতাম। এই ভয় পেতাম বলেই আমরা ওই রকম ভাবে ব্যবহার করি। আমাদের স্বাধীন হতে হবে। বিবেকানন্দ ভারতবর্ষকে পৃথিবীর বুকে প্রথম পরিচয় করিয়ে দিলেন। এটা হচ্ছে বিবেকানন্দের প্রথম কন্ট্রিবিউশন। কোন ভারতবর্ষ? যে ভারতবর্ষ মাথা উঁচু করে বেঁচেছিল, যে ভারতবর্ষ জগৎকে শিক্ষা দিয়েছিল, যে ভারতবর্ষ কখনো বলেনি স্বর্গে যাব। স্বর্গটাও তার কাছে কিছুই ছিল না, কেননা ভারতবর্ষে এত সম্পদ ছিল, স্বর্গে গিয়ে পাবোটা কি? যত স্বর্গের সমস্ত বর্ণনা আছে, যেমন আমরা আমাদেরই উপনিষদে পাই, কঠোপনিষদে, অসনা পিপাসে, সেখানে ক্ষুধা আর তৃষ্ণা লাগে না। তো ক্ষুধা তৃষ্ণা মানে খাবারটা পাওয়া যায়, জল পাওয়া যায়, কানো কাজ করতে হবে না। ভারতবর্ষে এত ছিল, ওরা কখনো চিন্তা করেনি স্বর্গে যাব। স্বর্গটা একটা স্টেপ ওভার ছিল। সেখান থেকে মুক্তি পাবো। সেই মুক্তিটা পাবো কি করে, সেই কথা ওরা ভাবতো। যদি লক্ষ্য করে দেখেন, ভারতবর্ষের যে তিনটে আমাদের ধর্ম, একটা হচ্ছে হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, কেউ কিন্তু বলছে না স্বর্গের কথা, বলছে মুক্তির কথা, নির্বাণের কথা, লিবারেশন ফ্রম অল দিস বন্ডেজেস। অথচ আব্রাহামিক যে রিলিজিয়ন বা যেটা সেমিটিক রিলিজিয়ন, যে জুডাইজম, খ্রিস্টানিটি, ইসলাম, ওরা স্বর্গের কথা বলছে। কেন? অর্থনৈতিক অবস্থা ওই রকমই ছিল, ওরা একটু ভালো বাঁচতে চাইতো, খেতে চাইতো। এই যে পুরা প্রাচীন ভারতবর্ষ বলতে সেইটা,
অন্যকে নিন্দা নয়, হিংস্রতা নয়, আমি তো বড় হব এবং আমি বড় হয়ে অন্য সবাইকে সাহায্য করব, এই হচ্ছে ঠিক ঠিক স্বাধীন মানুষের চিন্তা। তা বিবেকানন্দ সেই স্বাধীন মানুষের চিন্তাটা আমাদেরকে শেখালেন। ভিক্ষা কে করবে? শুদ্ধ সন্ন্যাসী করবে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কি অসাধারণ শিক্ষা আপনারা অনেকেই জানেন। একই লোক দুজনকে দুরকম শিক্ষা দিচ্ছেন। তিনি শ্রী শ্রী মা, তাঁর স্ত্রী, তাকে বললেন, কেননা মা শারদামণি দেবী সংসারীদের প্রতিনিধি, তিনি সংসারে থাকতেন, যদিও তিনি সন্ন্যাসীদের মা, তথাপি তিনি সংসারে থাকতেন বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শেখালেন, কখনো তোমার হাতটা সামনের দিকে পাতবে না, পারলে উপুর করবে। যে গৃহস্থ সে কখনো কারুর কাছ থেকে সাহায্য নেবে না, যে পারলে অন্যকে দেবে। আর বিবেকানন্দকে বললেন যে সন্ন্যাসী, তুই আমার জন্য, ভগবানের জন্য ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে যা দিবি আমি তাই নেব, যেখানে রাখবি সেখানে থাকবো। তো সন্ন্যাসীর যে ধর্ম, সেটা একজনের কাছে না, বিভিন্ন জনের কাছ থেকে মাধুকরী করা, অল্প অল্প করে নিয়ে ভগবানের কথা শোনানো। এখন আমাদের এই মুহূর্তে যারা তোমরা, যে অল্প বয়সীদের কথা বলছি, সত্যি যদি ভেতরে তোমাদের শক্তি থাকে, ওই একটুখানি ভোগ করব, এই একটু অফিসার হব, এরকম যদি না থাকে, ভালো করে পড়াশুনো করো, করে সন্ন্যাসী হও, সন্ন্যাসিনী হও, একটা জীবন দাও না মানুষের জন্য। সে সন্ন্যাসী যে সে আগুনের মতো থাকে, সে সমস্ত ধর্মটাকে নিজের মধ্যে নেয় এবং তারপরে মানুষের মধ্যে সেই চেতনাটা জাগ্রত করে। যদি না পারো, খুব ভালো অফিসার হও। আমি তো বলবো, ভারতবর্ষের আমাদের যারা স্টুডেন্ট ছিল, আমি যখন ওই দেশে ছিলাম, স্কুলে ছিলাম, বারবার বলতাম, তোমরা আইএএস আইপিএস অফিসার হও। আমি জানি না বাঙালিদের মধ্যে কত আইএএস আছে এখন, অনেক কম এখন, আইপিএস কত আছে। যদি সত্যি যদি তোমরা দেশটাকে বদলাতে চাও, ধরো 500 আইএএস অফিসার যদি থাকে, তাহলে সেই জাতিটার গায়ে হাত দেবার কারো ক্ষমতা নেই। কারণ এরাই তো আইন সমস্ত করে। খুব ভালো করে পড়াশুনো করো, বড় ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, সায়েন্টিস্ট হও, আইএএস অফিসার হও, মিলিটারিতে যোগ দাও, আর্মিতে যোগ দাও। যদি তোমাদের সেই সাহস থাকে, তখন জাতটা দেখবে কিরকম জেগে উঠছে। কি এর সঙ্গে ওর ঝগড়া, ওর সঙ্গে একটুখানি দু পয়সা নিয়ে ওই ভিখারির মতো জীবনযাপন করো না, কখনো করো না। বাঁচবে তো সিংহের মতো বাঁচবে। এখন কি দরকার ওই রকম? স্বামী বিবেকানন্দের যদি কথা বলো ভবিষ্যতের জন্য, উনি বলছেন শত রকমের আমাদের সমস্যা আছে, এই সমস্যাটা মেটানো যায়, আমি এইটুকু বলে শেষ করব, শুধু শিক্ষার মাধ্যমে। এডুকেশন ইজ দ্য প্যানাকিয়া অফ অল ইভলস, তিনি বলছেন, যত রকমের সমস্যা। তো কিরকম এডুকেশন? একটাতে তিনি বললেন, আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন হিজ ওন ফিট। সেই শিক্ষাটা চাই যাতে করে সে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে। আমি ভালো নই পড়াশুনোতে, তাতে কি এসে গেল? ক্লাস 10 পর্যন্ত পড়বার পর যথেষ্ট। ভালো করে ড্রাইভিং শিখলাম, কোনো একটা টেকনিক্যাল কাজ শিখলাম, ভালো রান্না শিখলাম, ভালো ফুল বানাতে শিখলাম, আমি ঠিক পয়সা রোজগার করতে পারবো। তুমি জানো, আমার একজন পরিচিত, আমাদের ছাত্র, ওর বাবা কত ওকে মারতো, কেননা ও বললো আমি কুক হব। বাবা বললেন, কুক? তুই রান্না করবি? ছি ছি ছি, পুরুষ মানুষ কেউ রান্না করে? জানো ও এখন কত বড় একটা শেফ হয়েছে? লন্ডনে এসছিল, ফ্রান্সে ছিল, আমেরিকায় ছিল, এখন দেশে গিয়ে বিরাট বড় একটা হোটেলের ওই হচ্ছে মেন শেফ, প্রচুর টাকা রোজগার করে। তো অদ্ভুত কথা, যদি তুমি খুব ভালো ফুল গাছ তৈরি করতে পারো, এক্ষুনি তোমাকে সবাই ডেকে নেবে, চাকরির কোনো অভাব নেই। তুমি যদি ঠিকভাবে গাড়ি চালাতে পারো, একটু মেকানিজম জানো, পয়সা রোজগারের কোনো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কখনো নোংরা, চুলগুলো নোংরা, এরকম ভাবে লেবার মানেই মনে হয় যে সে একটা নোংরার মতো থাকবে, কখনো না। যখন কাজের জায়গায় যাব, ওই কাজটা করলাম, পরে সুন্দর পোশাক পরা। বাঁচতে হলে ভালো করে বাঁচতে হবে, এটা বিবেকানন্দের কথা। যেখানেই থাকো, নিজে একটু ভালো যা শিখবে, তুমি জানবে সেখান থেকে তুমি রোজগার করতে পারবেই পারবে।
কখনো নিজেকে ছোট মনে করো না। কেউ যদি বুদ্ধিমান হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, খুব ভালো কথা। আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি, কিন্তু কারোর কাছে আমি হাত পাতি না। আমিও কারোর থেকে কম নই। এই ভাবটা নিয়ে যদি থাকতে পারো, তুমি জানবে। আর বিবেকানন্দের বইটা পড়তে হবে, বারবার পড়তে হবে, ওর জীবনীটা পড়তে হবে। দেখবে কিরকম স্ট্রাগল করছেন, কত জায়গায়, কত রকম ভাবে। এই এত দূর এসছিলেন আমেরিকায়। ভারতবর্ষে আমেরিকাকে চিনত না, বিবেকানন্দই প্রথম ইন্ট্রোডিউস করাচ্ছেন। সত্যি কথা বলতে, যে একমাত্র হিন্দু সে আমেরিকায় এসেছিলেন যখন একা। এখন আমাদের 200-র উপরে হিন্দু মন্দির, 100 বছরের মধ্যে আমেরিকায় 200-র উপরে হিন্দু মন্দির। তার অনুপ্রেরণায় এই বিবেকানন্দের। আমরা ভয় পেতাম সমুদ্র পেরোলে জাত চলে যাবে, এই ছিল বিবেকানন্দের সময়। বিবেকানন্দ চলে এলেন, আসার পর বললেন আমি সন্ন্যাসী, আমার জাত নেই, ওসব আমি মানি না। আর এখন যে কোনো ইউনিভার্সিটিতে যাও, ইউরোপে এবং আমেরিকায়, তুমি ভারতীয় প্রফেসর পাবে, স্টুডেন্ট পাবে, সর্বত্র এই বিবেকানন্দের অবদান। আর একটা কথা বলি, এই যে মেয়েদের শিক্ষা দেওয়া, মেয়েদের শিক্ষা দিয়ে তিনি বলছেন গিভ দেম এডুকেশন অ্যান্ড টেক ইউর হ্যান্ডস অফ। ওরা নিজেদের কাজ নিজেরা করে নেবে। তুমি যদি যাও সারদা মিশন, রামকৃষ্ণ সারদা মিশন, অত্যন্ত শিক্ষিতা মহিলা, আমাদের এই দেশেই আছে, আমেরিকাতে। আমাদের যে কনভেন্ট আছে রামকৃষ্ণ মিশনের, 2টো কনভেন্ট, সেখানে 3টি এই রিসেন্টলি তারা সন্ন্যাসিনী হয়েছে। 3জনই পিএইচডি হোল্ডার, 3জনই এদেশে পড়াশোনা করলো, করে সন্ন্যাসিনী হয়েছে। ত্যাগও তো করতে হবে, ত্যাগ করে মানুষের কাছে যেতে হবে। তো আমাকে সুযোগ দিয়েছেন, আমি যতটুকু মনে হচ্ছে একটাই জিনিস শুধু বারবার আমাদের ছাত্রদের কাছে বলবো, কোনো দিকে নজর দিও না। এই পলিটিক্যাল লিডারশিপ, হ্যানা তেনা সব কিচ্ছু মাথা ঘামিও না, শুধু পড়াশোনাটা করো, নিজের সাবজেক্টটাতে একদম মাস্টারি করো, তার সঙ্গে অন্য জ্ঞানটা নাও। নিজে যেই তোমার মধ্যে সাকসেস আসবে, দেখবে একটা কনফিডেন্স আসবে। অহংকার করো না, অন্যরা পারে না আমি পারি, এটা একেবারে ভেবো না। তখন বিনম্র হবে, বিদ্যা দদাতি বিনয়ম। তখন জানবে যে জ্ঞানটা আমি পেয়েছি, ভগবান এই জ্ঞান যে কাউকে দিতে পারতেন, তিনি কৃপা করে আমাকে দিয়েছেন। তাই ভগবানকে সব সময় শ্রদ্ধা করবে, আর বাবা মাকে খুব করে ধন্যবাদ দেবে, যারা কোনো দিন তোমাকে সাহায্য করেছে একটা টাকা দিয়ে। কখনো তাকে ভুলো না, কৃতজ্ঞতা সবসময় মনে রাখতে হয়, কৃতজ্ঞতা সম্পন্ন হতে হয়। তারপরে জীবনের শেষ দিনে দেখবে তোমার কোনো দুঃখ নেই। কেন? যে সত্যের পথে চলে, সত্য তাকে ধরে থাকে, আর সত্যই হচ্ছে ধর্ম, সত্যই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ। মহারাজ, আপনি যে বললেন আইএএস অফিসার হও, পড়াশোনা করো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি যেটুকু জানি আইএএস এর যে কোর্স, যেটা আইসিএস ছিল, এখনো কিন্তু সেই ক্লাইভের সময়কার অনেক কিছু তার রূপরেখা রয়ে গেছে আইএএস পড়াতে। এখনো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এখনো কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি। তো আমরা তো সেই পুরনো ব্রিটিশদের এবং পরবর্তীকালে কমিউনিস্টদের লেখা ইতিহাস এখনো আমাদের ক্লাসে পড়ানো হয়। তো আমাদের ইয়াং ছেলেমেয়েদের কি আশা, মানে আপনি কিছু দেখছেন যে ভবিষ্যতের আশা ভরসা? এই যে আমি বললাম না আইএএস, এখন ধরুন একজন ছিলেন, আপনারা নিশ্চয়ই নাম জানেন, তিনি হচ্ছেন সেশন। তিনি একটা ইয়েস, ইলেকশন কমিশন, হ্যাঁ, উনি ইলেকশন কমিশন হয়ে পুরো জিনিসটাকে বলতে দিচ্ছেন। ওই রকম সাহসী মানুষ যদি হয়, তখন তিনি দেখেন পুরো জিনিসটাকে, সিস্টেমটাকে একেবারে আধুনিক করে ফেলেছিলেন নিজের মতো করে। এখন এই মানুষগুলো এত ভীতু হয়ে গেছে, আর দুটো একটু লোভের জ্বালায়, আমি রিটায়ারমেন্টের পর কোনো জায়গায় একটা গভর্নর হবো, এই লোভে এরা সমস্ত নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে। আর সারা জীবন মাথাটাকে ঝুঁকিয়ে ওই বাঁচার থেকে না বাঁচাই, ওই হাত পাতাটা রয়েই গেছে, রয়েই গেছে পজিশনে থেকেও। হ্যাঁ, আমি এত শিক্ষিত মানুষ, সে একটা আনপড় লোকের কাছে মাথা নিচুকে কেন না, আমাকে একটুখানি কিছু দেবে, ছি ছি, দরকার নেই। এইটাই আমি বলছি, যদি হতে হয় স্বাধীনভাবে বাঁচবো, তাতে যদি 2-5 দিন কমও বাঁচি কিছু এসে যায় না, কিন্তু বাঁচবো তো একেবারে মাথা উঁচু করে বাঁচবো। তো এই যে ভাবটা না থাকলে হবে না। যদি ঠিক ঠিক আইএস হয়,
তো জানবেন এরাই আইনগুলোকে ঠিক করে, সমস্ত কিছু ওরা দেয়। এবং ওরা যদি খুব পজিটিভ হয়, দলবদ্ধ হয়, একসঙ্গে থাকে, তখন দেখবেন অ্যাডমিনিস্ট্রেশনটাও খুব ভালো হবে। ওরাই গাইড করে মিনিস্টারদের। যদি পজিটিভ গাইডেন্সটা দিতে পারে ঠিকভাবে, অনেক উপকার হয়, অনেক উপকার। মহারাজ, আর একটা প্রশ্ন। আমি জানি আপনার অনেক রাত্রি হচ্ছে, এখানে একটা প্রশ্ন যেটা বারবার ফিরে আসে আমার মতো যারা সংগঠন করি, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, যে ইয়াঙ্গার জেনারেশন যে একটা ইলিউশনের মধ্যে চলেছে। আপনি যেটা শুরুতে বললেন যে আমার একটা বাড়ি করতে হবে, গাড়ি কিনতে হবে, বিএমডাব্লিউ কিনতে হবে, মার্সিডিজ কিনতে হবে, একটা বড় বাড়ি হবে। এই ইলিউশনের মধ্যে থাকার আমরা স্বামীজির বাণীটা তাদের কাছে কি করে পৌঁছাবো? তারা তো অলরেডি তাদের তো ভেল হয়ে আছে, যে একটা অন্য বস্তু জগতের একটা ভেল নিয়ে বসে আছে। তাদের কাছে স্বামীজিকে কিভাবে উপস্থাপনা করা যায়, এটা যদি আপনি একটু গাইডেন্স দেন। না, কিন্তু আমি বলবো স্বপ্ন দেখা তো উচিতই, কেন হব না? এখন দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে ভোগ। তো আমি ঠিক করলাম যে আমি সংসারের পথে যাব, কোনো তাতে খারাপ তো কিছু না। আমি কারো চুরি করছি না, কাউকে ঠকাচ্ছি না। আমার নিজের জ্ঞান, নিজের বুদ্ধি দিয়ে আমি যদি বেশি করে টাকা রোজগার করতে পারি এবং যদি ভালো করে থাকি, কোনো ক্ষতি নেই। বরং তার সঙ্গে যদি এটা থাকে যে কিছুটা পোর্শন আমি যারা পেছনে পড়ে আছে তাদেরকে দেবো। ওইটাই যে আমাদের শিক্ষাটার মধ্যে 5টা, সবসময় বলা হয় যারা তোমরা গৃহী, তোমরা 5টা যজ্ঞ করবে। ওই 5টা যজ্ঞের মধ্যে একটা দেবতাকে স্মরণ করা, ঋষিদের স্মরণ করা, পূর্বপুরুষকে স্মরণ করা। তারপরে দুটো হচ্ছে যারা তোমার থেকে পেছনে পড়ে আছে ওই মানুষগুলোকে একটু সাহায্য করো। আর শুধু তাই না, পশু পাখি এদেরকেও তুমি সাহায্য করবে। তো নৃযজ্ঞ আর ভূত যজ্ঞ, এই 5টা যে যজ্ঞ, তো যারা বড় লোক হবে নিশ্চয়ই হবে। একটা কেন, 5টা বিএমডব্লিউ কেন, বড় বড় ব্যবসা করো, কিন্তু পাটা মাটিতে রেখো আর বলো ভগবান তুমি কৃপা করেছো বলে আমার এই বুদ্ধিটা হয়েছে, তাহলেই হবে। পঞ্চঋণের পঞ্চযজ্ঞের কথা আপনি বললেন, যেটা মহারাজ আমাদের ট্র্যাডিশন ছিল, এটা তো আমাদের সমাজ থেকে এটা হারিয়েই গেছে। যে এই যে একটা হিন্দু সনাতন ধর্মে জন্মানো ভারতবর্ষে যে প্রথমে ঋণত্রয় বা পঞ্চঋণ বা এইটাকে আপনি খুবই একটা বড় কথা বলেছেন। এই চেতনাটাকে যদি মানুষের মধ্যে আনা যায় যে আমারও ঋষি ঋণ আছে, পিতৃ ঋণ আছে, দেব ঋণ আছে, আমাদের মানব ঋণ আছে, এগুলো যদি আমরা মানুষের মধ্যে আনতে পারি তাহলে হয়তো একটু আশা আছে। আশা তো হবেই। আমি তো কখনো বিশ্বাস হয় না এই কারণে, কারণ স্বামীজির কথা, স্বামীজি তো ঋষি। উনি যখন বলেছিলেন 50 বছর পর ভারত স্বাধীন হবে, একদম হয়েছে। আর যেটা যেটা বলেছেন, এবারে উনি বলছেন এবার মানে কেন্দ্র হচ্ছে ভারতবর্ষ। তো উই উইল কনকার দ্য হোল ওয়ার্ল্ড, বাট নট উইথ দ্য পাওয়ার অফ সোর্ড অ্যান্ড ফায়ার, বাট উইথ প্রেয়ার অ্যান্ড ব্লেসিংস। তো এই যে কথাটা বলছেন, আমাদের কালচার দিয়ে, আমাদের ধর্মটা হচ্ছে আমাদের সংস্কৃতিটা, সেটা কি শেখায়? শুধু ভালোবাসতে শেখায়। আর মানুষকে বলে যে তুমি নিশ্চয়ই পারবে, তোমার মধ্যেও সেই দেবত্ব রয়েছে। তো এইটা দিয়ে আমরা পৃথিবীকে জয় করব। আমাদের সংস্কৃতিতে কত লোক অবাক হয়, আমরা খানিকটা ভুল করে ফেলি, অন্যদের দেখে নকল করতে যাই। আমার মনে করি ওরা এরকম করছে তো আমরা কেন করব না, ওরা দরজা বন্ধ করেছে তো আমিও দরজা বন্ধ করব। এটা হচ্ছে নকল করা, একেবারে না। আমি আমার মতো বাঁচব। আমি একটা নোংরা নিচু একটা গুন্ডা, তাদেরকে নকল করব নাকি? কিন্তু শক্তিটা এমন থাকবে, যদি ওরা আমাকে ক্ষতি করতে আসে আমি জানি আমি নিজেকে রক্ষা করতে পারি, এই শক্তিটা থাকবে। কিন্তু ওদের নকল করে ওদের মতো গুন্ডামি কেন করতে যাব? খবরদার কখনো করবো না। ওই জিনিসগুলোকে কখন হয়, যদি শিক্ষাটা ঠিক ঠিক হয়। স্বামীজি বলেছেন যারা আমার কাজ করবে আমার শক্তি তাদের মধ্যে প্রবেশ করবে। কথাটা লক্ষ্য করে দেখুন, যারা আমার কাজ করবে, স্বামীজির কাজটা কি? স্বামীজি বলছেন ওই যে দরিদ্র মূর্খ এই যে মানুষগুলো, যারা এদেরকে সেবা করবে, তাদের মনে শক্তি দেবে, তাদের শিক্ষা দেবে, ওটা হচ্ছে আমার কাজ। আর সে যে করবে তার ভেতরে বিবেকানন্দের শক্তি প্রবেশ করবে।
জয় জয় তো বিবেকানন্দ, জয় ঠাকুর, জয় মা। জয় মা। প্রণাম মহারাজ।